তোর ওটা দে আমাকে, আমি তোর ওটা খাবো। না, আমি তোকে আমার ওটা দিব না। দিবি না? দাঁড়া, আমি নিজেই নিতেছি। আমি খুব ভালো করে জানি কার কাছ থেকে কিভাবে জিনিস আদায় করতে হয়। এ কথা বলে নেহা জেন আর রাজের প্যান্টের ভিতর হাত ঢোকাতে যাবে, তখনই রাজ চিৎকার দিয়ে ওঠে আর তার আম্মুকে ডাকতে থাকে। রাজের আম্মু রাজের চিৎকারের আওয়াজ শুনে ড্রয়িং রুমে ছুটে আসে আর বলতে থাকে, এই কি হয়েছে? তোরা এইভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি না তোদেরকে চকলেট খেতে বললাম? খালামণি, তোমার ছেলে আমাকে দিচ্ছে না। আম্মু, আমি আমারটা ওকে কেন দেব? ও তো নিজেরটা খেয়ে নিয়েছে, এখন আবার আমারটাও জোর করে খেতে চাইছে। তাই আমি আমারটা আমার প্যান্টের ভিতর লুকিয়ে রেখেছি। এখন সে আবার ওটাও নিয়ে খেতে চাইছে। হায় আল্লাহ, তুমি এই বদমাইশগুলোর থেকে আমাকে রক্ষা করো। চকলেট কিনা আবার প্যান্টের ভিতর লুকিয়ে রাখতে হয়? তোরা ভালো হবি কবে? কিন্তু নেহা কারোর কোনো কথাই শোনে না। সে চিৎকার করেই চলেছে, রাজার প্যান্টের ভিতর থেকে চকলেট বের করে দিতে হবে। আর এরকম চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই সেখানে এসে উপস্থিত হয়ে গেছে, কিন্তু কেউ নেহাকে কোনোভাবে বোঝাতে পারছে না। আর এদিকে রাজও তার চকলেট দিবে না। এভাবে চিৎকার চেঁচামেচি করতে করতেই প্রায় ঘন্টাখানেক সময় কেটে গেল। সবাই নেহাকে অনেক করে বোঝানোর চেষ্টা করলো, দোকান থেকে অন্য চকলেট এনে দিতে বলল, কিন্তু সে কারোর কোনো কথাই শুনবে না, তার ওটাই চাই। তাই সবাই মিলে রাজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজের থেকে চকলেটটা নিয়ে নেহার হাতে তুলে দেয়। নেহাও তখন হাসতে হাসতে চকলেট নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাজ নেহাকে মনে মনে হাজারটা গালি দিতে লাগলো। এই মেয়েটার জন্যই যত সমস্যা। এই মেয়েটার নিজেরটাও খাবে, আবার আমারটাও খেয়ে নিবে যাবে। আল্লাহ কেন যে এই মেয়েটাকে বারবার আমাদের বাড়িতে পাঠায় সেটাই বুঝতে পারছি না। যখনই আমাদের বাড়িতে আসবে তখনই কোনো না কোনো একটা সমস্যা ঘটাবেই। এটা যেন এই মেয়েটার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। অপরদিকে নেহা রাজের থেকে চকলেট ছিনিয়ে নিয়ে ড্রয়িং রুমে সবার সামনে বসে আরাম করে চকলেট খাচ্ছে। এগুলো রাজ দেখছে আর হিংসেতে জ্বলে পুড়ে মরছে। এগুলো আর নিতে পারে না, তাই সে তার আম্মুর কাছে গিয়ে কান্না করতে করতে বলে, নেহা কবে যাবে এই বাড়ি থেকে? তখনই তার আম্মা একটু বিরক্ত প্রকাশ করেন আর বলতে থাকেন, নেহা তো কিছুদিনের জন্যই এখানে বেড়াতে আসে, তাহলে এতে এত বিরক্ত হওয়ার কী আছে? তাছাড়া নেহা রাজের চাইতে বয়সে ছোট, তাই নেহা একটু দুষ্টুমি করতেই পারে। তাই বলি কি আজকে এই বিষয়টা নিয়েও মাথা ব্যথা দেখাতে হবে নাকি? এই বলে রাজের আম্মু রাজের কথাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যান। আর এদিকে রাজ নিজের রুমে বসেই কান্না করতে থাকে। এটা আর রাজের এখন অভ্যাস হয়ে গেছে। নেহা যখনই এই বাড়িতে বেড়াতে আসবে তখনই রাজের সঙ্গে কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাবে, সেটা চকলেট চিপস কিংবা কোনো খেলনা নিয়ে হোক। মেয়েটা বড় হয়ে একটু ঝগড়াটে হবে, সেটা ছোটবেলা থেকেই বোঝা যাচ্ছে। তাই তো রাজ মাঝে মধ্যেই নেহাকে খোঁচা মেরে কথা বলে। নেহাও কম যায় না, রাজ তাকে কিছু একটা বললে সে আরও 3টা মিথ্যা কথা বলে, সবার কাছে বলে বেড়ায়। আর তারপর সবাই মিলে আবার রাজকে বকাবকি করে। নেহা রাজদের বাড়িতে বেশ কয়েকদিন থাকার পর শীতকালীন ছুটি শেষ হয়ে গেলে আসলে সে আবার ঢাকায় ফিরে আসে। নেহা তখন ক্লাস 3তে পড়াশোনা করত। আর এখন নেহা অনার্স কমপ্লিট করেছে আর রাজ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি নিয়েছে। রাজ এখন বর্তমানে তার ফ্যামিলি নিয়ে চট্টগ্রাম শহরে থাকছে। রাতে যেহেতু পড়াশোনা শেষ করে চাকরি বাকরি রাজ যেহেতু পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করছে, তাই ফ্যামিলি থেকে তার জন্য মেয়ে দেখা হচ্ছিল, কিন্তু কোনোভাবেই মেয়ে পছন্দ হচ্ছিল না। কারণ মেয়ের চাল চলন আচার ব্যবহার কোনো কিছুই রাজের পছন্দ মতো হচ্ছিল না। তার ফ্যামিলির মানুষগুলো ছেলের পছন্দ ছাড়া বিয়ে করাবে না, তাই ছেলের পছন্দ মতোই মেয়ে খুঁজতে থাকে। প্রায় বছর খানেক ধরে মেয়ে খোঁজার পর হঠাৎ একটা মেয়ের সন্ধান পাওয়া গেল। তাই রাজকে নিয়ে সেই মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়া হলো রাজশাহী। মেয়ের সঙ্গে দেখা করলো এবং সেই মেয়েকে রাজের পছন্দ হলো, তাই পারিবারিকভাবে কথা হলো। বিয়ের 3 তারিখও ঠিক করা হলো। 2 মাস পরেই বিয়ে। অপরদিকে নেহারও যেহেতু পড়াশোনা শেষ হয়ে গেছিল, তাই নেহার ফ্যামিলি থেকেও নেহার জন্য বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে। ইতিমধ্যে নেহার বিয়ের 3 তারিখও ঠিক হয়। নেহার বিয়ে ছিল রাজের বিয়ের 1.5 মাস আগে। সব কিছু পাকাপাকিভাবে কথাবার্তা হওয়ার পর বিয়ের প্রস্তুতি চলতে থাকে। তাই রাজের ফ্যামিলির সবাইকে নেহার বিয়েতে ইনভাইট করা হয়। তারা বিয়ের 3 দিন আগে ঢাকায় চলে আসে। ইতিমধ্যে বিয়ের আমেজ শুরু হয়ে গেছে। বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। রাজ নেহাদের বাড়িতে এসেই নেহার সঙ্গে দেখা করতে চলে গেল। নেহা তখন তার বন্ধুদের সঙ্গে নিজের রুমে বসে আড্ডা দিচ্ছিল। নেহাকে দেখে রাজ বলতে লাগে, কিরে শাকচুন্নি, কেমন আছিস? আর কার ঘাড় মটকাতে যাচ্ছিস? দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। তুই আমাকে শাকচুন্নি বলছিস কেন?
আমাকে দেখতে কি শাকচুন্নির মতো লাগে? হ্যাঁ, তোকে দেখতে তো একদম শাকচুন্নির মতোই লাগে। তাহলে তোকে আর কি বলবো, শাকচুন্নিকে তো শাকচুন্নি বলতে হবে। দেখ, একদম ভালো হবে না বলে দিচ্ছি। এসেছিস ভালো কথা, ভদ্রভাবে থাকতে পারলে এখানে থাক, তা না হলে তোর এখানে থাকার প্রয়োজন নেই। এখান থেকে চলে যা। ও মা, সেটা তুই বললেই হবে নাকি? তোর কথাতেই চলে যাব নাকি? তোর বিয়ে খেতে এসেছি, বিয়েতে খাবো দাবো আনন্দ করব, আর তারপর দেখব কোন ভদ্রলোক তোকে বিয়ে করতে আসে। তার জীবনটা তেনা তেনা করতে যাচ্ছিস। এই বলে রাজ একটা শয়তানি মার্কা হাসি দিয়ে নেহার বান্ধবীদের মাঝখানে এসে ধপাস করে বসে পড়ে। তখনই নেহার এক দুষ্টু বান্ধবী বলতে থাকে, নেহা, যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু হেভি হ্যান্ডসাম আছে। ও তাই নাকি? তাহলে এক কাজ কর, ওকে বিয়ে করে ফেল, তোর সঙ্গে মানাবে ভালো। আরে না ভাই, তোর বান্ধবীদের মতো মেয়েদেরকে আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। ফ্যামিলি থেকে অলরেডি আমার বিয়ের সম্বন্ধ দেখা হয়েছে, বিয়ের দিন তারিখও পাকা হয়ে গেছে। বিয়ের দিন তারিখ পাকা হয়েছে, কিন্তু বিয়ে তো আর হয়ে যায়নি। তুমি চাইলে আমি কিন্তু তোমাকে একটা চান্স দিতেই পারি। ও মা, তাই নাকি? তাহলে তো তোমাকে একবার টেস্ট করে দেখতে হয়। টেস্ট করে দেখবে মানে? তুই কি বলতে চাইছিস? আমি তো কিছুই বুঝতে পারলাম না, একটু খুলে বল তো শুনি। ওসব জানা বোঝা তোর কর্ম নয়, তুই যেটা করছিস সেটাই কর। আমার বিষয়ে তোকে এত জানতে হবে না। আমি তো শুধু তোর জামাইকে নিয়ে ভাবছি, বেচারা তোর সঙ্গে থাকবে কি করে। দেখ, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। রাজ তখন কোনো কথা না শুনে একটা শয়তানি মার্কা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহার বান্ধবীরা রাজের ব্যাপারে অনেক অনেক প্রশংসা করতে লাগলো নেহার কাছে। এগুলো নেহার মোটেও ভালো লাগছিল না, কারণ সে তো ছোটবেলা থেকেই তার খালাতো ভাইকে চিনে, শয়তানের একটা হাড্ডি। তাই নেহা তার বান্ধবীদের কথায় কোনো পাত্তা না দিয়ে তার বান্ধবীদের কথাগুলো এড়িয়ে গেল। এদিকে দেখতে দেখতে একটা দিন কেটে গেল। আজ নেহার হলুদ সন্ধ্যা, তাই সকাল থেকে বাড়িতে মেহমানরা আসা শুরু করে দিয়েছে। অন্যদিকে হলুদ মেহেন্দি বাটার আয়োজন চলছে। এদিকে দেখতে দেখতে হলুদ দেওয়ার সময় হয়ে আসলো, তাই নেহার আম্মু রাজকে বলে, রাজলক্ষ্মী বাবা, আমার একটা কাজ করতো, ওইদিকে গিয়ে দেখ হলুদ মেহেন্দি বাটা হচ্ছে, ওখান থেকে হলুদের ডালাটা নিয়ে আয় তো, অনুষ্ঠানের সময় হয়ে গেছে, তা না হলে দেরি হয়ে যাবে। রাজ তখন আর কোনো কথা না বলেই হলুদ মেহেন্দির ডালা আনতে চলে যায়। সেখান থেকে যখনই নিয়ে আসতে যাবে তখনই কিছু একটার সঙ্গে হোঁচট খেয়ে রাজ পড়ে যেতে চায়, আর তখনই হলুদের ডালাটা উল্টে গিয়ে পুরো হলুদটা তার মুখে এসে লাগে। রাজ তখন কোনো রকমে তার মুখ থেকে হলুদটা সরিয়ে নিয়ে বাটিটা রাখে, আর তারপরে তাড়াতাড়ি করে মুখটা ধুতে চলে যায়। সে পানি কল ছেড়ে পানি দিয়ে মুখটা ধুয়ে তারপর আসে, কিন্তু হলুদের দাগ তখনও তার সারা মুখে লেগেছিল। হলুদের ডালাটা এনে গায়ে হলুদের আগে, আর তখন নেহা সেখানে উপস্থিত ছিল। নেহা তখন তাকে দেখে বলতে লাগে, কিরে, তোর মুখে হলুদের দাগ আসলো কোথা থেকে? আমি দিয়েছি, তাই এসেছে। মানে আজ বিয়ে আমার, আর তুই তোর গায়ে হলুদ দিয়েছিস মানে? দেখ, একদম মেজাজ খারাপ করিস না। হলে তোর ডালাটা নিয়ে আসতে গেছিলাম, তখনই হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার মুখে হলুদ এসে পড়েছে, তো আমি কি করব। তুই কি কোনো কাজের মানুষ? তোকে দিয়ে কোনোদিনও কোনো একটা কাজ ভালোভাবে করানো গিয়েছে? তাহলে এখন কিভাবে করানো যাবে? যাই হোক, কোনো প্রয়োজন নেই, চুপচাপ এখান থেকে চলে যা। যাচ্ছি, তোর এখানে থাকতে আসিনি। এই বলেই রাজ মুখটাকে একটা ভিঞ্চি মেরে সেখান থেকে চলে গেল। এদিকে নেহার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। একে একে সবাই আসতে লাগলো, নেহার গায়ে হলুদ ছোঁয়াতে লাগলো, আর তারপর নেহাকে কিছু গিফট দিয়ে চলে যেতে লাগলো। এভাবে দেখতে দেখতেই নেহার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। পুরো গায়ে হলুদের অনুষ্ঠানের সময়টা জুড়ে রাজকে কোথাও দেখতে পাওয়া যায়নি। এতে বরঞ্চ নেহার ভালোই হয়েছে, সে চায় না রাজ এখানে থাকুক আর কোনো একটা ঝামেলা করুক। গায়ে হলুদের অনুষ্ঠান শেষে নেহা যখন রুমে গেল তখনই রাজ সেখানে আসা নেহাকে দেখেই বলতে লাগে, এই শোন না, তোর বান্ধবীটা কিন্তু সত্যি সুন্দরী। আমার যদি বিয়ে ঠিক না হতো তাহলে আমি তোর বান্ধবীটাকেই বিয়ে করতাম। তো এখন কর না, তোকে নিষেধ করেছে কে? দুটোকে একসঙ্গে মানাবে ভালো। সত্যি বলছিস? তাহলে তুই একটু আম্মুর সঙ্গে কথা বলে দে, তাহলে আমার সুবিধা হবে। কেন? আমি কেন তোর ব্যাপারে কথা বলতে যাব? আমি তোর ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। তোর যদি এতই বিয়ে করার ইচ্ছে থাকে তাহলে তুই নিজে গিয়ে বল, আমি এসব ঝামেলায় যেতে চাই না। তাছাড়া কাল আমার বিয়ে, তারপর তো এই বাড়ি থেকে চলেই যাব। হ্যাঁ, যেহেতু চলেই যাবি সেই জন্যই তো বলছি, যাওয়ার আগে অন্তত একটা ভালো কাজ করে যা। জন্মে তো কোনো ভালো কাজ করিসনি, আর কেউ না হোক
আমি অন্তত তোর জন্য একটু মন খুলে দোয়া করব যেন তোর জামাইটা ভালো হয়। কথাটা শুনে অনেকটা খেপে গেল আর রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো। দেখ, আমার যার সঙ্গে বিয়ে হতে চলেছে সে এমনিতেই ভালো। আমার ফ্যামিলির মানুষ অনেক খোঁজখবর নিয়ে তারপরে তার সঙ্গে আমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাই তোকে দোয়া করতে হবে না কষ্ট করে। আমি দোয়া করলে আর একটু বেশি ভালো পেতে যাই হোক, তুই যখন যাস না আমি দোয়া করি, তাহলে আর দোয়া করে কী লাভ? তোর কপালে যা আছে তাই হোক। এই বলে রাজ সেখান থেকে চলে গেল আর নেহা মুখটাকে একটা ভিংচি মেরে বিছানার উপর বসে পড়ল। এদিকে দেখতে দেখতে রাত বাড়তে লাগলো। রাত তখন আনুমানিক 11টার কাছাকাছি বাজে। তখনই নেহা তার মোবাইলটা হাতে নিল। মোবাইলটা হাতে নিয়ে তার হবু বরকে সে ফোন করতে লাগলো, কিন্তু তার হবু বর ফোন তুলল না। বিষয়টা নিয়ে সে অনেকটাই চিন্তিত হয়ে পড়লো। তাই সে এ ব্যাপারে তার আম্মুর সাথে কথা বলতে গেল। নেহার কথা শুনে তার আম্মু বলল, হয়তো নেহার হবু বর কোনো কাজে ব্যস্ত আছে, তাই হয়তো ফোনটা তুলতে পারছে না, কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছে। তিনি কথাটাকে সেরকমভাবে গুরুত্ব দিলেন না। নেহা মনে মনে ভাবলো হয়তো এটাই হয়েছে, তাই সে এই বিষয়টাকে আর চিন্তা না করে ফোনটা রেখে দিয়ে বান্ধবীদের সঙ্গে আনন্দ করতে লাগলো। পরের দিন সকাল 10টার দিকে পার্লার থেকে মেয়েরা চলে এসেছে নেহাকে সাজুগুজু করানোর জন্য। পার্লারের মেয়েরা নেহাকে তার রুমে সাজুগুজু করাচ্ছে। তখনই আবার রাজ সেখানে আসে। নেহাকে সাজুগুজু করানো হচ্ছে এটা দেখেই রাজ বলতে থাকে, কাককে যতই আলকাতরা মাখানো হোক না কেন, কাক কিন্তু কখনোই বক হয় না। কথাটা শুনে পিছন দিকে তাকায় নেহা আর তখনই দেখতে পায় রাজ তাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। তখনই নেহার আগে লুক নিয়ে রাজের দিকে তাকিয়ে বলতে থাকে, দেখ, আমাকে যেমনই লাগুক না কেন সে ব্যাপারে তোকে কোনো মাথা ঘামাতে হবে না। আমি আমার মতো ঠিক আছি, আমাকে নিয়ে তোর চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু নিজের চরকায় তেল দে। তাছাড়া আমি তো এটাই ভেবে পাই না তোর মতো একটা বদমাশ মার্কা ছেলেকে কোনো মেয়ে পছন্দ করেছে। দেখ, একদম আমাকে বদমাইশ বলবি না বলে দিলাম। আমি কিন্তু যথেষ্ট ভদ্র, তোর মতো নই। তাছাড়া আমি তোর মতো বেকার নই। একটা চাকরি করছি, আর চাকরিজীবী ছেলেদের কাছে লোকেরা মেয়ে বিয়ে দিবে না তো কি করবে বল শুনি? এরপর আরও বেশ কয়েকবার তেরা তেরা কথা শুনিয়ে রাজ সেখান থেকে চলে গেল। আর এদিকে নেহা সাজুগুজু করতে থাকে। দেখতে দেখতে দুপুর 2টা বেজে গেল, কিন্তু এখনও বরযাত্রী আসার নাম গন্ধ নেই। তাই নেহার আব্বু ছেলের আপুকে ফোন করে, কিন্তু ফোন করার পর যেটা শুনতে পেল সেটার জন্য তারা মোটেও কেউই প্রস্তুত ছিল না। নেহার যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলে অন্য একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু সে ফ্যামিলির চাপে এই কথা কাউকে বলতে পারেনি। তাই গতকাল রাতে ছেলে তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে। কথাটা শোনা মাত্রই নেহার আব্বু সহ ফ্যামিলির সবাই মাথায় হাত দিয়ে বসে পড়ল। এই মুহূর্তে তারা কি করবে কিছুই বুঝতে পারছে না। বাড়ি ভর্তি মেহমান, রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। মেয়ে সাজুগুজু করে বসে আছে। তাছাড়া এই কথাটা যদি এখন জানাজানি হয় যে বিয়ের সব কিছু রেডি হওয়ার পরেও বরযাত্রী আসেনি, তাহলে বদনাম হয়ে যাবে। নেহাকে নিয়ে এলাকার সবাই আজেবাজে কথা বলবে হয়তো মেয়ের চরিত্রের সমস্যা ছিল, তাই তো বিয়ে ঠিক হওয়ার পরেও ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেল। এসবই চিন্তা করছিল আত্মীয় স্বজনদের মধ্যে সবাই। তখনই সেখান থেকে রাজের আম্মু সবাইকে উদ্দেশ্য করে বলল, দেখো, তোমাদের কারো যদি কোনো আপত্তি না থাকে তাহলে নেহাকে আমি আমার বাড়িতে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হলেও রাজ এই কথাটা শুনে যেন একদম আকাশ থেকে পড়লো। তার কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য একটা মেয়ের সঙ্গে। 2 মাস পরেই বিয়ে, তার উপর আবার নেহাকে সে একদম সহ্য করতে পারে না। সেখানে কিনা নেহাকে তার বিয়ে করতে হবে। তাই রাজ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগে, এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে তুমি নিজেই অন্য একটা মেয়ের সঙ্গে আমার বিয়ের সম্বন্ধ করে এসেছো, আর এখানে এসে কিনা বলছো তোমার বোনের মেয়েকে বিয়ে করতে? আমি কখনো এটা করতে পারবো না। তখন রাজের আম্মু সবার সামনেই রাজকে অনেক রিকোয়েস্ট করতে থাকে রাজ যেন কোনোভাবেই এই বিয়েতে অমত না জানায়। তার বোনের জামাইয়ের এবং বোনের মেয়ের ইজ্জত বলে কথা, তিনি নিজের চোখের সামনে এটা কোনোভাবেই নষ্ট হতে দিতে পারে না। তাই তিনি রাজকে বলেন, দেখো, ওই মেয়েটার সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা হয়েছে, শুধু বিয়ে হয়ে যায়নি। তাই আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। নেহা কিন্তু মেয়ে হিসেবে অতটাও খারাপ নয় যেটা তুমি চিন্তা করো। তাই আমি তোমাকে বলছি তুমি নেহাকে বিয়ে করবে আজ এবং এক্ষুনি। কিন্তু আম্মু, বললাম তো, আমি কোনো কিন্তু শুনতে চাই না। আমার কথাই শেষ কথা। তুমি আমার কথা শুনবে কি শুনবে না সেটা বলো।
রাজ এমনিতে একটু দুষ্টুমি ফাজলামো করলেও সে তার আব্বু আম্মুর কথা কখনোই অমান্য করে না। আজকেও সেটা করতে পারবে না। বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেও প্রায় আধা ঘন্টা পর তার আম্মুকে বলে সে এই বিয়েতে রাজি, কিন্তু সে নেহাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না, সেটা সে বলতে পারছে না। তখন তার আম্মু বলে এগুলো কোনো বিষয় না, বিয়ের পর দেখবে সব ঠিক হয়ে যাবে। তাই ফ্যামিলির সবার উপস্থিতিতে এবং সবার সম্মতিতে রাজ আর নেহার বিয়েটা হয়ে গেল। যেহেতু একটু ঝামেলার কারণে বিয়েটা হতে হতে সন্ধ্যা হয়ে এসেছিল, আর রাত করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়াটা তারা মোটেও নিরাপদ মনে করেনি। তাই সেদিন রাতে তারা সবাই মিলে নেহার বাড়িতেই রয়ে গেল। পরের দিন সকাল হতে না হতেই নেহাকে নিয়ে রাজ এবং তার ফ্যামিলির মানুষ চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে এসে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যায়। বাড়িতে আসা মাত্রই রাজের আম্মু নেহাকে নতুন বউ হিসেবে বরণ করে ঘরে তুলেন। এদিকে রাজের গতকাল থেকে মন খারাপ, কারণ বিয়েটা তার যেতে হয়নি। সে কখনোই চাইতো না নেহা তার বউ হয়ে আসুক। এটা সে কোনোদিন কল্পনাও করেনি। নেহার সঙ্গে তার একটুও বনিবনা হতো না। এদিকে দেখতে দেখতে সেদিনের দিনটা কেটে গেল। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে রাত হয়ে আসলো। রাজের আম্মু সবার জন্য খাবার তৈরি করেন, আর তারপর সবাই মিলে একসঙ্গে বসে এই খাবার খান। খাওয়া দাওয়া শেষ করে রাজের আম্মু নিজে দায়িত্ব নিয়ে নেহাকে সাজিয়ে গুছিয়ে রাজের রুমে দিয়ে আসেন। এদিকে রাজ ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তার এসব কিছুই ভালো লাগছে না। যদিও সে কোনোদিন সিগারেট খায়নি, কিন্তু আজ আর টেনশন মাথায় নিতে পারছে না। নেহাকে রুমে দিয়ে আসার পর রাজের আম্মু রাজকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। অবশেষে তিনি খুঁজতে খুঁজতে ছাদে আসেন, আর ছাদে এসে এই অবস্থা দেখতে পান। তখন তিনি রাজের কাঁধে হাত রেখে বলতে থাকেন, দেখ বাবা, যেটা পরিচিত ভালোর জন্যই করেছি। তুই আমাকে বা আমাদেরকে ভুল বুঝিস না। এখন তুই রুমে যা, মেয়েটা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে তিনি এখান থেকে চলে যান। আর এদিকে রাজ তখন বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর রুমে চলে আসে। রুমে এসে এই দরজাটা লাগিয়ে দেয়। নেহা তখন তাকে কিছু বলতে যাবে, সেই সুযোগটা না দিয়ে বিছানার ওপর থেকে বিছানার চাদরটা টান দিয়ে তুলে নেয়, আর বিছানা থেকে একটা বালিশ নিয়ে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়ে। এটা দেখে নেহা বলতে থাকে, ওই, এটা তো তোরই বাড়ি, তোর ফ্লোরে ঘুমানোর দরকার নেই। তুই বিছানায় শো, আমি ফ্লোরে ঘুমাই। ভাব দেখানোর কোনো প্রয়োজন নেই। তুই বিছানায় ঘুমা, আমি ফ্লোরে ঘুমাতে পারবো। আর একটা কথা বলে রাখি, ভুল করেও আমার ধারে কাছে ঘেঁষার চেষ্টাও করবি না। আমার বয়েই গেছে তোর সাথে যেতে। তুই কি রণবীর সিং মনে করিস নাকি যে আমি তোর সান্নিধ্য পেতে যাব? এরপর আর কোনো উত্তরের অপেক্ষা না করেই নেহা বিছানাতে শুয়েই ঘুমিয়ে পড়ল। আর এদিকে রাজ ফ্লোরে ঘুমিয়ে পড়ে। মাঝরাত্রিরে নেহার হঠাৎ করেই খুব জোরে বাথরুম চাপলো। নেহা রুমের লাইট জ্বালিয়ে ঘুমাতে পারেন না, তাই লাইট অফ করে ঘুমিয়েছিল। সে অন্ধকারে বিছানা থেকে নামতে রাজের উপর হুড়মুড় করে পড়ে গেল। তখনই রাজ চিৎকার করে বলতে লাগে, ও মা গো, বাবা গো, মরে গেলাম গো। জলহস্তি কোথা থেকে আসলো? এই চুপ কর, তুই জলহস্তি কাকে বলছিস? আমি তোকে লাইট অফ করতে বলেছিলাম, তাই বলে কি তুই সবগুলো লাইট অফ করে ফেলবি নাকি? ডিম লাইটটা তো জ্বালিয়ে রাখতে পারতি, তাহলেই তো এখন আমাকে আর এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। এই বলে নেহা কোনো রকমের সুইচ বোর্ড খুঁজে বের করে আর লাইট অন করে। তারপর ওয়াশরুমে চলে যায়। এদিকে রাজ পেটে প্রচণ্ড ব্যথা পেয়েছে। নেহা বিছানা থেকে নেমেই রাজের পেটের উপর পা দিয়েছিল, তাই রাজ আস্তে আস্তে উঠে বসে, আর তারপর টেবিলের উপর থেকে গ্লাসটা নিয়ে এক গ্লাস পানি খায়। এদিকে নেহা বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এসে রাজের দিকে না তাকিয়ে বিছানায় শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল। এদিকে রাজ ঘুমাতে পারছে না, তার পেটে খুব ব্যথা করছে। সারা রাত সে এভাবে বসিয়ে বসিয়ে কাটিয়ে দিল। আর এদিকে বেলা রাজের আম্মু রাজ আর নেহাকে ঘুম থেকে ডেকে তুলে, আর তারপর ডাইনিং টেবিলে গিয়ে সবাইকে একসঙ্গে নাস্তা করতে বলে। নেহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল, আর রাজ তখন ওখানেই বসে আছে। এটা দেখে নেহা বলতে লাগলো, কিরে, তুই এখন এখানে বসে আছিস কেন? নাস্তা করবি না নাকি? তুই খাবার খেতে এসেছিস, তুই গিয়ে খাবার খাবি। আমার সঙ্গে কোনো কথা বলবি না। তোর কোনো কথা শুনতে ইচ্ছে করছে না। তুই আমার চোখের সামনে থেকে সর। আমাকে তোর দেখতে ইচ্ছে করে না, তাহলে তুই আমাকে বিয়ে করেছিস কেন? আমি কি তোকে বলেছিলাম নাকি আমাকে বিয়ে করার জন্য, নাকি জোর করে তোর বাড়িতে চলে এসেছি? এই দেখ, কে দেখে কি হয়েছে সেটা তুইও ভালো জানিস, আর আমিও ভালো জানি। তাই আমার সঙ্গে কোনো কথা বলিস না, মেজাজ খারাপ করিস না। নেহা তখন মুখটাকে একটা ভিংচি মেরে রাজের কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে সোজা ডাইনিং টেবিলে চলে গেল। ডাইনিং টেবিলে যেতে রাজের আম্মু তাকে জিজ্ঞাসা করতে থাকে রাজ কেন ডাইনিং টেবিলে আসেনি, রাজ কি নাস্তা করবে না নাকি? নেহা তখন রাজের আম্মুকে উত্তর দেয়, দেখো খালামণি, ছেলেটা তোমার, তাই তোমার ছেলের ব্যাপারে আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তোমার ছেলের ব্যাপারে যদি কোনো কিছু জানতে হয় তাহলে তুমি নিজেই গিয়ে জেনে নিও। দেখো নেহা,
একদম ছেলে মানুষই করো না। তোমাদের দুজনেরই বিয়ে হয়েছে আর দুজনেই প্রাপ্তবয়স্ক, তাই নিজেদের মধ্যে ম্যাচুরিটি আনার চেষ্টা করো। বাচ্চামিগুলো বাদ দাও। আমাকে কেন বলছো এগুলো? তোমার ছেলেকে কিছু বলতে পারো না? বাই দ্য ওয়ে, এখন নাস্তা খেতে দিবে কিনা সেটাই বলো, তা না হলে আমি চলে যাচ্ছি। এই কথা বলেই নেহা সঙ্গে সঙ্গে খাবার টেবিল থেকে উঠে চলে যেতে চাইবে, তখনই রাজের আম্মু তাকে হাত ধরে খাবার টেবিলে বসায় আর তার সামনে নাস্তা বেড়ে দেয়। নাস্তা খেতে থাকে নেহা, আর এদিকে রাজের আম্মু রাজকে ডেকে আনতে যায়। তিনি রুমে গিয়ে দেখতে পান রাজ পেটে হাত দিয়ে বসে আছে। তারপর তিনি রাজকে জিজ্ঞাসা করেন কি হয়েছে। তখন রাজ সব কিছুই খুলে বলে। রাজের কথা শুনে তিনি নিজের রুমে চলে যান আর তারপর একটা ট্যাবলেট নিয়ে রাজের হাতে তুলে দিয়ে বলেন এটা খেয়ে নিতে, তাহলে কিছুক্ষণের মধ্যেই পেটের ব্যথা সেরে যাবে। এই বলে তিনি রুম থেকে বের হয়ে চলে যান। আর এদিকে রাজ ট্যাবলেটটা খেয়ে কিছুক্ষণ বিছানায় শুয়ে বিশ্রাম করতে থাকে। দেখতে দেখতে নিমিষের মধ্যেই পেটের ব্যথা উধাও হয়ে গেল, তাই সে ফ্রেশ হয়ে নাস্তা করে। এরপর দেখতে দেখতে আরও 2 দিন চলে গেল। সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই রাজ ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। নেহা সবে মাত্র ঘুম থেকে উঠেছে, রাজকে তৈরি হতে দেখে এসে সে বলতে লাগলো, কিরে, কই যাচ্ছিস? আমি কই যাচ্ছি? এই কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? দিতে হবে না মানে? অবশ্যই দিতে হবে, কারণ আমি তোর বিয়ে করা বউ। তুই যা কিছুই করিস না কেন সব কিছুর কৈফিয়ত আমাকেই দিতে হবে। দেব না আমি তোর কাছে কৈফিয়ত। এমনিতেই আমার জীবনটাকে ঝালাপালা করে দিয়েছিস, এখন আবার এত কথা বলতে আসছিস আমার চোখের সামনে থেকে। বললাম তো আমি তো তোর চেহারাটাও দেখতে চাই না। এভাবে কথা বলতে বলতে দুজনের মধ্যে কখন যে কথা কাটাকাটি থেকে ঝগড়া শুরু হয়ে গেল সেটা বুঝতেই পারলো না। দুজনের চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় উঠে গেল। তখনই রাজার আম্মু সেখানে আসার তাদের দুজনকে এভাবে চিৎকার চেঁচামেচি করতে দেখে দুজনকেই জিজ্ঞাসা করে কি হয়েছে। মেহা তখন পুরো বিষয়টা মুখে খুলে বলে আর সব কিছু শুনে রাজার আম্মু রাজকে বলতে থাকে নেহা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। নেহা রাজের বিয়ে করা বউ, তাই রাজের সমস্ত ব্যাপারে কথা বলার অধিকার নেহার আছে। কিন্তু তারপরেও রাজ কোনো কথা না বলেই রুম থেকে বের হয়ে চলে গেল। তখন রাজের আম্মু নেহাকে বলতে থাকে রাজ হয়তো অফিসে গিয়েছে। তখন নেহা বলতে থাকে সে অফিসে গিয়েছে এটা বলে গেলেই তো হতো, তাহলে এত কাহিনী করার কি আছে। রাজের আম্মু তখন নেহাকে নাস্তা করার কথা বলে নিজের রুমে চলে আসেন। এদিকে রাজ অফিসে এসে তার ডেস্কে বসে কাজ করছে। তখনই তার অফিসের সহকর্মী দিয়া তার কাছে আসার বলতে থাকে, কি ব্যাপার সাহেব, এই কদিন ধরে আপনি অফিসে আসেননি কেন? আমি তো ভেবেছিলাম আপনি হয়তো অসুস্থ, তাই আজ আপনাকে দেখতে আপনার বাসায় যাব। এমনিতেই কয়দিনের জন্য অফিস ছুটি নিয়ে একটু বেড়াতে গিয়েছিলাম। এই বলে আর রাজ কত টাকা দিয়ে নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। আর এদিকে দিয়া রাজের কাছে কোনো পাত্তা না পেয়ে সেখান থেকে চলে গেল। দিয়া বুঝতে পারল না রাজ কেন এরকম করছে, অন্যদিন তো এমন করে না। কেউ তার সঙ্গে কথা বলতে চাইলে সে আরও 5 মিনিট বাড়িয়ে কথা বলে, কিন্তু আজকে রাজ জিজ্ঞেস করা প্রশ্নটার উত্তরই দিল না। হয়তো তার কিছু হয়েছে, এই চিন্তা করতে করতে দিয়া সেখান থেকে চলে গেল। এভাবে দেখতে দেখতে 2 দিন সময় কেটে গেল। ইতিমধ্যে অফিসে কারোর কাছে না বলা সত্ত্বেও এই কথাটা প্রচার হয়ে গিয়েছে যে রাজ বিয়ে করেছে। তাই অফিসের সবাই মিলে রাজকে ধরে বসলো, তারা রাজের বাড়িতে যাবে এবং রাজের বউয়ের সঙ্গে দেখা করবে। রাজ প্রথমে কোনোভাবেই রাজি হচ্ছিল না নেহার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে, কিন্তু অবশেষে কলিগদের চাপে পড়ে থাকে সবাইকে নিয়ে বাসায় যেতে বাধ্য হতে হলো। অফিস থেকে প্রায় 5-6 জন কলিগ রাজের বাসায় এসেছে। কলিং বেল চাপ দিতেই রাজের আম্মু এসে দরজা খুলে দেয়। সবাই রাজের আম্মুকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে আর ড্রয়িং রুমে এসে বসে। রাজ সবাইকে ড্রয়িং রুমে বসতে দিয়ে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে দেখতে পেল নেহা বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপাটিপি করছে। তখনই রাজ নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকে, ওই শোন, অফিস থেকে আমার কিছু কলিগ তোর সঙ্গে দেখা করতে এসেছে। এসব ফালতু জামা কাপড় ছেড়ে শাড়ি পরে আয় আর তাদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। দেখছিস না আমি মোবাইল টিপাটিপি করছি? তাহলে এখন আমাকে অর্ডার দিচ্ছিস কেন? আমি পারবো না কোনো কাজ করতে। তোর যদি কাজ করার এতই শখ থাকে তাহলে নিজে গিয়ে কর। দেখ নেহা, একদম ভালো হবে না বলে দিচ্ছি। আমার অফিস থেকে লোকজন এসেছে আর অফিস আমার সম্মানের জায়গা। আর যদি এখানে আমাকে অসম্মানিত হতে হয় তাহলে এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ হবে, আমি এটা তোকে বলে দিলাম। এরপর নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে রাজ সেখান থেকে বের হয়ে চলে গেল। আর তখনই রাজের আম্মু নেহার রুমে আসে। তারপর তিনিও আবার নেহাকে একই কথা বলতে থাকেন। রেহা নাজের কথা না শুনলেও তার শাশুড়ি আম্মুর কথা শুনতেই হবে, তাই সে বিছানা থেকে নেমে টি শার্ট আর প্যান্ট চেঞ্জ করে শাড়ি পরে নিল।
আর তারপর চলে গেল কিচেনে। এমনিতেই নেহা রান্না বান্না তেমন একটা পারে না, তার উপর আবার যা গরম পড়েছে, এই গরমের মধ্যে তাকে শাড়ি পরতে হয়েছে, তাই নেহা অনেকটাই বিরক্ত আর ক্লান্তি অনুভব করছিল। কিন্তু তারপরও কিছু করার নেই, এটা করতেই হবে। তাই সে অনেকটা ক্লান্ত আর বিরক্ত হয়েই রাজের বন্ধুদের জন্য নাস্তা বানালো। নাস্তা বানানো শেষ হলে নাস্তা প্লেটে গুছিয়ে নিল আর তারপর সেটা নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো। ড্রয়িং রুমে এসেই দেখতে পারলো 4টা ছেলে আর একটা মেয়ে ড্রয়িং রুমে বসে আছে। নেহা তখন সেখানে এসে ভদ্রতার খাতিরে তাদেরকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি ভাবি। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? এতক্ষণ তো সবাই ভালোই ছিলাম, আর আপনারা তো আমাকে ভালো থাকতেই দিলেন না। মানে আপনি কি বলছেন ভাবি? বুঝতে পারলাম না। তোদের এত কিছু বুঝে কাজ নেই নেহা, তুই প্লিজ এখান থেকে চলে যা। এখানে আর উল্টাপাল্টা কিছু করিস না। যাচ্ছি তো, আমি কি এখানে আসতে চেয়েছিলাম নাকি? তুই তো আমাকে এখানে আসতে বলেছিস, তা না হলে আমি এখানে কখনোই আসতাম না। এসেছিস তুই, আমাকে উদ্ধার করেছিস, এখন প্লিজ তুই এখান থেকে যা। আমি এখানে আর তোকে দেখতে চাইছি না। এই বলে অফিসের কলিগদের সামনে তাদের দুজনের আবারও কথা কাটাকাটি শুরু হয়ে গেল। কলিগরা সবাই তো হা করে তাকিয়ে আছে, তারা কেউ বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ একে অপরকে তুইতোকারি করছে, তারা দুজন একদম হা করে এই বিষয়টা দেখছে, কোনো কিছুই বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এই খুনছুটি ঝগড়া। তখনই হঠাৎ করে রাজের বন্ধু সাগর বলতে থাকে, কিরে ভাই, তুই না বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছিস, তাহলে বউকে তুই তুকারি করছিস কেন? আর তোর বই বা তোকে তুই তুকারি করছে কেন? ভাই, তোরা বউ দেখতে এসেছিস, বউ দেখে চলে যা। এত কথা তোদের শোনার কোনো প্রয়োজন নেই। তাছাড়া আমি তো আর নিজের থেকে তাদেরকে আসতে বলিনি। তোরা নিজে নিজেই যখন এখানে এসেছিস তখন এইসব বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা ভাই, ঠিক আছে, তোকে কিছুই বলতে হবে না। আমরা না হয় ভাবির কাছ থেকে জেনে নিব বিষয়টা কি। ভাবি, আপনি বলুন তো বিষয়টা কি? বিষয় কিছুই না, আমি আপনার বন্ধুর খালাতো বোন। এই কথা শুনে উপস্থিত সবার মুখে যেন খাবার আটকে গেল। কেউ যেন আর কোনো কথাও বলতে পারছে না, খাবারও গিলতে পারছে না, একদম হয়ে গেছে। এই পরিস্থিতি থেকে রাজ বলতে লাগলো, আরে ভাই, তোদেরকে বলেছিলাম না এত কিছু তোদের জানার কোনো প্রয়োজন নেই। তোরা বউ দেখতে এসেছিস, বউ দেখতে চলে যা। এর বাইরে কোনো কিছু তোদের জানার প্রয়োজন নেই। কিন্তু তোরা তো দেখছি একদম বেশি আগ্রহ দেখাচ্ছিস। আচ্ছা ভাই, ঠিক আছে, আমরা আর এ ব্যাপারে কিছুই বলছি না। বউ দেখার স্বাদ মিটে গেছে, তুই যা দেখালি আমাদের। এরপর তারা আর কোনো কথা না বলে কোনো রকমে নাস্তাটা শেষ করে সেখান থেকে উঠে চলে আইলো। পরের দিন রাজ অফিসে আসতেই অফিসের সমস্ত কলিগরা তাকে চেপে ধরলো। তখন রাজ সমস্ত ঘটনা সবাইকে খুলে বলল। এর 2 দিন পর সকালবেলা ঘুম থেকে উঠতেই রাজের একটু লেট হয়ে গেল, তাই সে নাস্তা করতে পারলো না। অফিস টাইম হয়ে গেছে বিধায় তাকে নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে আসতে হলো। অপরদিকে নেহা ঘুম থেকে উঠে সকাল 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে যায়। নাস্তা শেষ হলে তার শাশুড়ি আম্মু তাকে বলতে থাকে রাজের ব্যাপারে। রাজ নাস্তা না করেই অফিসে চলে গেছে। তখন নেহা বলতে লাগে, তো আমি কি করব? আমি কি তোমার ছেলেকে বলেছিলাম নাকি নাস্তা না করে অফিসে চলে যেতে? আরে বাবা, তোরা বড় হয়েছিস, নিজেদের মধ্যে একটু তো ম্যাচুরিটি আনার চেষ্টা করো। রাজ তোর হাজবেন্ড, সে নাস্তা না করে চলে গেছে, আর এখন তুই কি না বলছিস তুই কি করবি? হ্যাঁ, আমি ভুল কিছু বলেছি নাকি? রাজের আম্মু তখন বলতে থাকে রাজ কখনোই বাইরের খাবার খেতে পারে না, বাইরের খাবার খেলে তার পেটে সমস্যা করে। তাই নেহা যেন বাসা থেকে কিছু খাবার রাজকে দিয়ে আসে। এই কথা শুনে নেহা বলতে থাকে, আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি তোমার ছেলেকে খাবার দেওয়ার জন্য অফিসে যাব, আর তখন সে সেখানেই তার বন্ধুদের সামনে আবার আমাকে 4টা কথা শোনাবে। আমি সেখানে কেন গিয়েছি, কি করতে গিয়েছি, আমি সব কথার সম্মুখীন হতে পারবো না। তোকে কোনো কথা সম্মুখীন হতে হবে না, তুই শুধু খাবারটা দিবি আর চলে আসবি। ওখানে তোকে 1 মিনিটও লেট করতে হবে না, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। এই বলে রাজের আম্মু রাজের জন্য খাবার প্যাকেটে ভরে সেটা নেহার হাতে তুলে দিল এবং ড্রাইভারকে বলে দিল নেহাকে নিয়ে রাজের অফিসে চলে যেতে। অতঃপর আর কোনো উপায় না পেয়ে নেহাকে বাধ্য হতে হলো রাজের জন্য খাবার নিয়ে যেতে। তাই 15 মিনিটের রাস্তা নেহা অফিসে এসে রিসেপশনে রাজের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখনই রিসেপশনের মেয়েটা ওকে বলে, হ্যাঁ, উনি তো এখানে চাকরি করেন, কিন্তু আপনি কে? রাজ ভাইয়া আপনার কি হয়? আমার বড় ভাই হয়, ওনাকে গিয়ে বলেন আমি খাবার নিয়ে এসেছি। ঠিক আছে আপু, কোনো সমস্যা নেই, আপনি এখানে ওয়েট করুন,
আমি এক্ষুনি ওনার সঙ্গে কথা বলে তারপর আসছি, কারণ ওনার কাছে তো কখনো শুনিনি যে ওনার একটা বোন আছে। এ কথা বলতে বলতে রিসিপশনের মেয়েটা নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সেখান থেকে সোজা রাজের ডেস্কে চলে গেল। রাজ তখন কাজ করছিল। রিসিপশনের মেয়েটা রাজের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো। রাজ ভাইয়া, আপনার বোন আপনার জন্য খাবার নিয়ে এসেছে। রাজ অনেকটাই অবাক হলো, কারণ তার তো কোনো বোনই নেই, তাহলে খাবার নিয়ে আসতে যাবে কে? তারপর হঠাৎ করে নেহার কথা মনে পড়ে গেল। নেহা ছাড়া এই ফালতু মার্কা কথাবার্তা অন্য কেউ বলতে পারে না, তাই সে রিসিপশনের মেয়েটাকে বলে নেহাকে এখানে নিয়ে আসতে। ওই মেয়েটাও আর এক মুহূর্তও দেরি না করে নেহার কাছে আসে এবং নেহাকে রাজের ডেস্কে পাঠিয়ে দেয়। নেহা রাজের ডেস্কের সামনে যেতেই রাজ বলতে থাকে। কি সমস্যা, তুই এখানে এসেছিস কেন? এখানে কোনো গন্ডগোল পাকানোর ইচ্ছা আছে নাকি? দেখ, একদম ফালতু কথা বলবি না। খালামণি বলেছে তুই নাস্তা করে আসিসনি, তাই খালামণি আমাকে দিয়ে তোর জন্য খাবার পাঠিয়েছে। খালামণি বলল আর তুই চলে আসবি? এটা আমার অফিস, এখানে আসতে তোকে কে বলেছে? দেখ, তোর ভালোর জন্যই খাবার নিয়ে এসেছি। খাবার খেলে খাবি, না খেলে নাই। উল্টো পাল্টা কথা একদম বলবি না, তাহলে কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হবে। আর তারপর আমি কি করি তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। ভুলে যাস না, এটা তোর অফিস। এখানে যদি উল্টোপাল্টা কোনো কাজ করিস তাহলে সেটা তোর সম্মানে লাগবে। রাজ তখন আর কোনো কথাই বলল না, চুপচাপ নেহার হাত থেকে খাবারটা খেয়ে নিয়ে নিল। আর নেহা তো সেখান থেকে চলে যেতে বলল। নেহাও তখন আর কোনো কথা না বলেই সেখান থেকে বের হয়ে চলে আসলো। নেহা রাজের অফিস থেকে বের হয়ে তার এক বান্ধবীকে ফোন দেয় আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সোজা তার বান্ধবীর বাসায় চলে যায়। সারাদিন সেখানে তার বান্ধবীর সঙ্গে গল্পগুজব করে আড্ডা দেয়, এভাবেই কেটে যায়। এদিকে রাজ বিকেল 5টার দিকে অফিস থেকে বের হয় আর বাসায় চলে আসে। বাসায় আসতেই তার আম্মু নেহার ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে। তখন সে বলতে থাকে নেহা তো অফিসে খাবার দিয়ে সঙ্গে সঙ্গেই চলে এসেছে, তারপর কোথায় গেছে সে ব্যাপারে কিছুই জানে না। অপরদিকে নেহার ফোন সুইচ অফ বলছে। নেহার বাবার বাড়িতে ফোন করা হয়েছে, নেহা সেখানেও যায়নি। নেহা তাহলে গেল কোথায়? সবাই অনেকটা দুশ্চিন্তায় পড়ে গেল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়ে আসলো, কিন্তু নেহার কোনো খোঁজ খবর নেই। সবাই অনেকটাই চিন্তিত হয়ে পড়েছে, কারণ নেহা এভাবে কোথাও না বলে যাওয়ার মতো মেয়ে নয়। তার যদি কোথাও যাওয়ার প্রয়োজন হয় তাহলে সে সেটা সবার সঙ্গে বলে তারপরে যায়। তাছাড়া কোনো অ্যাক্সিডেন্ট হলেও এতক্ষণে হয়তো খবরটা পাওয়া যেত, কারণ অফিস থেকে বাসা মাত্র 15 মিনিটের রাস্তা। এখন শুধু একটাই চিন্তা, কেউ নেহাকে কিডন্যাপ করে নিয়ে যায়নি তো? এটা শুনে রাজ বলতে থাকে। এই মেয়ের যা চাপা, কেউ কেন কিডন্যাপ করতে যাবে? আর কিডন্যাপ করলেও এতক্ষণে ওই লোকগুলোর ওকে ছেড়ে দেওয়ার কথা, কারণ ও যেখানে থাকে মানুষের মাথা আর মাথার জায়গায় থাকে না। তাই এই ডাইনি মার্কা মেয়েকে কিডন্যাপ করার কোনো চান্স নেই। এই বলে রাজ নিজের রুমে চলে যায়, আর এদিকে বাড়ির অন্য সবাই খুব চিন্তা করতে থাকে হুট করে মেয়েটা কোথায় গেল। তাছাড়া এই শহরে তার সেরকম চেনা জানাও নেই, তাহলে কি হলো? এই সব চিন্তা করতে করতেই রাত 8টার মতো বেজে গেল। তখনই হঠাৎ কলিং বেলের শব্দ শোনা যায়। কলিং বেলের শব্দ শুনে রাজের আম্মু গিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই দেখতে পেল নেহা বাড়ির ভিতরে প্রবেশ করছে। নেহাকে দেখতে পেয়ে তিনি বলতে থাকেন। কি ব্যাপার নেহা, সারাদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো তোমার জন্য আমরা কতটা টেনশন ছিলাম। তোমাকে কতবার ফোন করা হয়েছে, তোমার ফোন সুইচ অফ কেন? কি হয়েছিল তোমার? এভাবে টানা 3 মিনিট ধরে রাজের আম্মু নেহাকে প্রশ্ন করতেই থাকে। নেহা এভাবে প্রশ্ন করা থেকে একদম রেগে যায় আর বলতে থাকে সে এখন আর ছোটো বাচ্চা নেই, চাইলেই সে যে কোনো জায়গায় যেতে পারে কারো পারমিশন ছাড়াই। তাই তাকে নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই। তাছাড়া যেখানে রাজ নেহাকে পছন্দই করতে পারে না, সহ্যই করতে পারে না, সেখানে তো আরও প্রয়োজন নেই। এই কথা শুনে রাজের আম্মু বলতে থাকে রাজ পছন্দ না করুক, রাজ সহ্য করতে না পারুক, বাড়িতে তো আরও অন্য মানুষ আছে, তাদের ব্যাপারে তো অন্তত নেহার একটাবার হলেও চিন্তা করার প্রয়োজন ছিল। নেহা তখন তাদের কথার কোনো উত্তর না দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। তখনই রাজ তার আম্মুকে বলতে লাগলো, এই মেয়েকে প্রশ্ন করে কথা বলে কোনো লাভ আছে কি? কোনো তো লাভ নেই, তাহলে কেন অযথাই কথা বলা? তারপর কেউ আর এই ব্যাপারে কোনো কথা বলে না, চুপচাপ সবাই নিজেদের রুমে চলে গেল। রাজ রুমে এসেই দেখতে পায় নেহা বিছানায় 4 হাত পা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তার মনে রাগ ফুসফুস করছে, কিন্তু সে কিছুই বলতে পারছে না। আপনি হারিয়ে তো ঘুমিয়ে পড়েছে, তাই বসে থেকে আর কোনো লাভ নেই। তাই রাজও নিজের বিছানা গুছিয়ে ফ্লোরে শুয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই চলে গেল প্রায় 2 মাস সময়, কিন্তু এখনও তাদের দুজনের মধ্যে ভালোবাসাময় সম্পর্ক তৈরি হয়নি। তারা এখনও আগের মতোই আছে, বরঞ্চ এটা বলা চলে তারা এখন আগের চাইতে আরও বেশি জ্বালাতন করছে। একে অপরের সঙ্গে ঝগড়া
মারামারি এগুলো দিয়েই চলছে। এদিকে দুই পরিবারের মানুষই তাদের দুজনকে নিয়ে খুব বেশি চিন্তিত। কিন্তু পরিবারের মানুষ চিন্তা করলে কি হবে, তাদের এই ব্যাপারে বিন্দুমাত্র লেশ নেই। তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে সময় পার করতে পারলেই হলো। হঠাৎ করেই একদিন সকালবেলা নাস্তার টেবিলে নেহা বলতে থাকে সে এভাবে আর বাড়িতে বসে থাকবে না। এভাবে বাড়িতে বসে থাকতে তো আর ভালো লাগছে না, তাছাড়া সে পড়াশোনা করেছে, তাই এভাবে বাড়িতে বসে থাকতে চায় না, সে কিছু একটা করতে চায়। এই কথা শুনে রাজের মাথা খুব বেশি গরম হয়ে গেল আর সে চিৎকার দিয়ে বলতে লাগলো, তুই কি ভেবেছিস তুই বলবি আর তোকে বাইরে চাকরি করতে যেতে দিব? হাহ, এটা কখনোই হবে না। তোকে বাড়িতে থাকতে হবে, যাই বলিস আর যাই কিছু করিস, অন্য কোনো পথ তোর জন্য খোলা নেই। কেন, আমি কি তোর হাতের পুতুল নাকি? তুই যা বলবি আমাকে তাই করতে হবে, তুই যেভাবে বলবি আমাকে সেভাবেই চলতে হবে, আমি সেভাবেই চলবো। তুই কি আমাকে নিজের হাতের মোয়া পেয়েছিস নাকি? কেন চলবি না? তুই আমার বিয়ে করা বউ আর আমি তোর হাজবেন্ড, আমার কথা মেনে চলা তোর কর্তব্য। কর্তব্যের খেতায় আগুন। আমি তোর কথা মানবো না এবং কোনো দিন মানতে পারবোও না। আমি যেটা ঠিক করেছি সেটাই করব। আমি বাইরে যাব এবং চাকরি করব। এতদিন থেকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি, তুই যদি চাকরি করতে চাস তাহলে তোর এই বাসা থেকে বের হওয়াই বন্ধ। কথাটা শোনা মাত্রই নেহার মেজাজ আরও অনেক বেশি খারাপ হয়ে গেল। সে নাস্তা না করেই খাবার প্লেটটা ছুঁড়ে ফেলে দিল আর সেখান থেকে উঠে রুমে চলে গেল। এমন অবস্থায় উপস্থিত সবাই অনেকটাই হতবাক হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারছে না আর ভাবতেও পারছে না। নেহা এভাবে খেপে গিয়ে খাবারের প্লেট ছুঁড়ে ফেলে দিবে এটা কারো কল্পনাতেই ছিল না। তাই আর তখন বাড়ির কারোরই নাস্তা করা হলো না। সবাই যার যার মতো হাত দিয়ে টেবিল থেকে উঠে নিজেদের রুমে চলে গেল। এদিকে রাজ রুমে এসে দেখে নেহা বিছানায় বসে বসে কান্না করছে। এটা দেখে রাজের মেজাজ আরো অনেক বেশি খারাপ হয়ে গেল আর সে চিৎকার করে বলতে লাগলো, এসব কি শুরু করেছিস তুই? তুই মনে মনে কি ভাবছিস তুই যা চাইবি তোকে তাই করতে দেওয়া হবে? এটা কখনোই সম্ভব নয়। এই বেঁচে থাকতে হলে তোকে আমাদের মতো করে থাকতে হবে এবং আমাদের কথা শুনেই চলতে হবে। যদি তাই হয় তাহলে আমি তোকে এটা বলবো যে আমি এই বাড়িতেই থাকবো না। কারণ যেই বাড়িতে আমার কোনো স্বাধীনতা থাকবে না, আমার কথার কোনো গুরুত্ব থাকবে না, সেই বাড়িতে থাকার কোনো প্রয়োজন আমি মনে করছি না। কথাটা বলে আর এক মুহূর্তও দেরি না করি আলমারি থেকে নিজের সমস্ত কাপড় চোপড় বের করে নেহা আর তারপর সেগুলো লাগেজে গুছিয়ে তখনই বাড়ি থেকে বের হয়ে যায়। আর এই ব্যাপারটা বাড়ির কেউই জানতো না। নেহা যখন রাগ করে খাবার টেবিল থেকে চলে যায় তখন সবাই নিজেদের রুমে চলে গিয়েছিল। অপরদিকে রাজ অনেক বেশি রেগেছিল, তাই সে নেহাকে একটাবার আটকানোর চেষ্টা করেনি। নেহা যখন তাদের বাড়িতে এসে পৌঁছায় তখন দুপুর হবে হবে এমন সময়। বাড়িতে এসে কলিং বেল চাপ দিতেই তার আম্মু এসে দরজা খুলে আর তাকে দেখেই বলতে থাকে, কি ব্যাপার নেহা, হঠাৎ করে ফোন না দিয়ে কোনো খবর না জানিয়ে চলে এলি যে? আর রাজ কোথায়? রাজ আসেনি তোর সঙ্গে? ওরে বাবা রে বাবা, বাড়িতে এসে ঘুরতে পারলাম না, আমাকে হাজারটা প্রশ্ন করা শুরু করে দিয়েছো। আমি এখানে আসলেই যে আমার সঙ্গে কাউকে আসতে হবে এইরকমটা কোনো হাদিসে লেখা আছে নাকি? আমি এখানে একা এসেছি, আমার সঙ্গে কেউ আসেনি। ভালো লাগলে আমাকে বাড়িতে থাকতে দেবেন, না হলে সোজাসুজি মুখের ওপর না বলে দেবেন। আমি এই বাড়ি থেকে চলে যাব। নেহার আম্মু তখন খুব ভালোভাবেই বুঝতে পারে নেহা প্রচণ্ড পরিমাণে ক্ষেপে আছে। এই মুহূর্তে তাকে কোনো কিছু বলা ঠিক হবে না, আর কোনো কিছু বললেও এতে হিতে বিপরীত হতে পারে, তাই তার সঙ্গে কথা না বলে থাকাই বলো। নেহা লাগেজটা ড্রয়িং রুমে রেখে সোজা নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে দিল। নেহা বাড়িতে আসার পরপরই নেহার আম্মু রাজের আম্মুকে ফোন দেয় আর কি হয়েছে সেটা জানতে চায়। রাজের আম্মু তখন সব কিছুই নেহার আম্মুকে খুলে বলে। নেহার আম্মু তখন বোনের সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দেয় আর মনে মনে ভাবতে থাকে এখন এই মুহূর্তে নেহাকে কোনো কিছুই বলা যাবে না, কারণ তার মাথা গরম আছে। এই মুহূর্তে তাকে কোনো কিছু বললে সে কারোর কোনো কথাই শুনবে না। তার চাইতে বরং এটাই ভালো হয় যে সে একটু একা একা থাকুক, নিজেকে শান্ত করুক, তারপর না হয় কথা বলা যাবে। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো কিন্তু নেহা রুম থেকে বের হচ্ছে না, তাই তার আম্মু তাকে ডাকতে আসে। প্রায় বেশ কিছুক্ষণ পর নেহা রুম থেকে বের হয়, তারপর নিচে যায়। তখন তার আম্মু ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন সে কোনো কথাই বলে না। বেশ কিছুক্ষণ সময় ধরে জিজ্ঞাসা করতে করতে সে বলে, আমি আর ওই বাড়িতে যাচ্ছি না। আমাকে ওই বাড়িতে যাওয়ার কথা বলে কোনো লাভ হবে না। আমি এখানেই থাকবো আর আমার মতো করে কিছু একটা করব। নেহার কথা শুনে তার আম্মু তাকে আর কিছুই বলল না। তিনি মনে মনে ভাবলেন এখন হয়তো রাগ কমেনি, তাই আগে রাগ কমুক, তারপর না হয় বুঝিয়ে বলা যাবে। এর 2 দিন পর সকালবেলা নেহা রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছে। তার আম্মু তখন কিচেনে ছিল। নেহাকে দেখতে পেয়ে তিনি বলতে লাগেন, কি ব্যাপার নেহা, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম আমি চাকরি করব, তাই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি।
নেহা, এরকমটা না করলেও পারতে, কারণ তোমার শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা এতটাও অবনীত হয়নি যে তোমাকে চাকরি করে খেতে হবে। তারা তোমাকে ভরণ পোশাক দেওয়ার মতো যথেষ্ট ক্ষমতা রাখে। কিন্তু নেহা তখন তার আম্মুর কোনো কথা না শুনিয়ে বাসা থেকে বের হয়ে চলে গেল ইন্টারভিউ দেওয়ার জন্য। ওয়েটিং রুমে বসে আছে প্রায় 2 ঘন্টা যাবৎ। বসে থাকতে থাকতে নেহা একদম বিরক্ত হয়ে গেছে, আর ভালো লাগছে না, মন চাইছে এখনই উঠে গিয়ে দু একটার মাথা ফাটিয়ে ফেলতে। ঠিক তখনই ইন্টারভিউ রুম থেকে নেহাকে ডাক দেওয়া হলো। নেহা রুমের ভিতরে গেল, তখনই ইন্টারভিউ নিতে থাকা অফিসার নেহাকে বলে, মিস নেহা, আপনি জানেন ইতিমধ্যে আমরা আরও বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, কিন্তু কাউকে আমাদের সেভাবে পছন্দ হয়নি, তাই আমরা কাউকে সিলেক্ট করতে পারিনি। এখন আপনি আমাদের একটা কথা বলুন, আপনি আমাদের এখানে চাকরি করবেন কি না? চাকরি করার জন্যই তো এখানে এসেছি, তাই নয় কি? হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু তারপরও আপনাকে যেটা বলার সেটা হলো, আমাদের এখানে চাকরি করতে হলে মূল কথা হলো ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আপনি কি সব কিছু মেনটেন করে চলতে পারবেন? হ্যাঁ অবশ্যই, কেন পারবো না? ঠিক আছে, তবে আর একটা কথা, আমাদের ডিপার্টমেন্টে আমরা যেই লোকটাকে নিয়েছি তাকে কিন্তু আমাদের এমডি স্যারের সঙ্গে মাঝে মধ্যে অফিসের বাইরে আউটিংয়ে যেতে হবে। কেননা স্যার যখন কোনো মিটিংয়ে যান তখন তিনি মিটিং শেষ করে সেখানকার কাজকর্ম শেষ না করেই চলে আসেন, তাই ওই কাজগুলো আপনাকেই করতে হবে। ঠিক আছে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমি করতে পারবো। অতঃপর অফিসারের সঙ্গে কথা বলা শেষ করে নেহার চাকরি কনফার্ম হয়। 30,000 টাকা স্যালারি ধরা হয়। আর তারপরে নেহা বাসায় চলে আসে। তখন আনুমানিক দুপুর 12টার কাছাকাছি বাজে। নেহা বাসায় আসতেই তার আম্মু তাকে বলতে থাকে, এগুলো করা কি খুব বেশি দরকার? তোমার দরকার না থাকলেও আমার দরকার আছে, তো আমার ব্যাপারে কথা না বললেই খুশি হব। যা করেছো তার জন্যই তো আমাকে পস্তাতে হচ্ছে। এই বলে নেহা নিজের রুমে চলে যায়। আর এদিকে নেহার আম্মু মনে মনে ভাবতে থাকে, মেয়েটা কেন এরকম? সে তো নিজে একজনকে পছন্দ করে বিয়ে করতে চাইছিল, কিন্তু সেই ছেলে তো তাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। এখন ফ্যামিলি থেকে তাকে বিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে কেন এই বিয়ে মেনে নিতে পারছে না? এই কথা বলে তিনিও নিজের রুমে চলে যান। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে নেহা অফিসে যাওয়ার জন্য তৈরি হয়। অফিসে এসেই তার বসের সঙ্গে দেখা হয়ে যায়। তার বস তাকে কাজ বুঝিয়ে দিল, আর সে কাজ করতে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহের মতো সময় চলে গেল। ইতিমধ্যে রাজের আম্মু অনেকবার নেহাকে ফোন করেছে ঢাকায় ফিরে যাওয়ার জন্য, কিন্তু সে পরিষ্কার জানিয়ে দিয়েছে সে আর কোনোভাবেই ঢাকায় ফিরে যাবে না। ইনফ্যাক্ট আর রাজের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। এতে যা হবার হোক, সে কোনো কিছুরই তোয়াক্কা করে না। এই বলে সে ফোন কেটে দেয়। প্রায় 10 দিন পরেই হঠাৎই নেহার অফিসের বস নেহাকে নিজের কেবিনে ডেকে নেয় আর বলে পরের দিনই নেহাকে বসের সঙ্গে একটা জরুরি কাজে ঢাকায় যেতে হবে। নেহাও যেতে রাজি হয়, কারণ চাকরি নেওয়ার আগে সে এরকম কথা শুনেছে, তাই এখন আর রাজি না হয়ে উপায় নেই। নেহাকে সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেওয়া হলো। নেহা অফিস থেকে বাসে এসে নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র গুছিয়ে নিল। আর পরের দিন সকালবেলা নাস্তা করে লাগেজ নিয়ে যেই না রুম থেকে বের হতে যাবে, তখনই তার আম্মু তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে। তখন সে তার আম্মুকে জবাব দেয়, অফিসের একটা কাজে অফিসের বসের সঙ্গে ঢাকায় যাচ্ছি। কতজন যাচ্ছ? কতজন যাচ্ছি মানে? আমি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমাকে একাই যেতে হবে বসের সঙ্গে। আর চাকরি নেওয়ার আগে এমনটাই কথা হয়েছে। নেহা, তুমি একটা মেয়ে মানুষ হয়ে তোমার বসের সঙ্গে একা একা যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা কি তোমার জন্য ঠিক হচ্ছে? নেহা তখন তার আম্মুর কথাকে কোনো পাত্তা না দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে পিছন পিছন তার আম্মু বাড়ির গেট পর্যন্ত আসে, কিন্তু সে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তাই তার আম্মু আর তার কাছে থেকে কোনো উত্তর পেল না। নেহা তার বসের সঙ্গে ঢাকায় এসে পৌঁছায়। তখন দুপুর হয়ে এসেছে। যেহেতু দুপুর হয়ে এসেছে, তাই তাদের পেটে প্রচণ্ড ক্ষুধাও লেগেছিল। তাই নেহা আর তার বস একটা রেস্টুরেন্টে যায় দুপুরের খাবার খাওয়ার জন্য। যে রেস্টুরেন্ট রাজের অফিস থেকে খুব কাছাকাছি ছিল। নেহা আর তার বস রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। এই ব্যাপারটা দেখে ফেলে রাজের একজন অফিস কলিগ। সঙ্গে সঙ্গে সেটা রাজকে ভিডিও কলে দেখায়। এটা দেখে তো রাজের মাথায় আগুন ধরে যায়। সে কোনো কিছু চিন্তা না করেই সোজা অফিস থেকে বের হয়ে ওই রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে সে সত্যি সত্যি দেখতে পায় নেহা আর তার অফিসের বস কথা বলছে আর হাসাহাসি করে খাবার খাচ্ছে। এটা দেখে রাজা নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারে না। তখনই সেখানে যায় আর গালে ঠাস ঠাস 2টা করে চর বসিয়ে দিয়ে বলতে থাকে, এই নির্লজ্জ বেহায়া, আমি হাজবেন্ড রেখে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিস, তোর লজ্জা করে না? রাজের এমন
কর্মকাণ্ডে রেস্টুরেন্টের সবাই হতবাক হয়ে রাজা নেহার দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলতে পারছে না। এদিকে নেহা তো রাগে ফুসফুস করছে। রাজার এমন কর্মকাণ্ডে তখনই চিৎকার করে চিৎচিয়ে বলতে থাকে, তোর এত বড় দুঃসাহস, তুই আমার গায়ে হাত তুলিস? আর তুই এখানে এসেছিস কি করতে? তোকে না আমি বলেছি আমি তোর সঙ্গে থাকবো না, ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। তুই বললেই যে আমি তোকে ডিভোর্স দিয়ে দেবো, এটা কোন হাদিসে লেখা আছে নাকি? তুই এক্ষুনি চল, আমার সঙ্গে বাসায় যাবি। যাবো না আমি তোর সঙ্গে, তুই কি করবি? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে ঘি কিভাবে ওঠাতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে, তাই চিন্তার কোনো কারণ নেই। তোকে যেভাবে সোজা করতে হবে আমি সেই পথে ধরে এগোবো। কথাটা বলে আর এক মুহূর্ত দেরি না করে রাজ নেহাকে পাজা করে তুলে নেয় আর গাড়িতে নিয়ে বসায়। নেহা তখন চিৎকার চেঁচামেচি করছে, সে কোনোভাবেই গাড়িতে বসে থাকবে না। কিন্তু কে শুনে কার কথা? রাজ সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে আর 10 মিনিটের মধ্যে বাসে চলে আসে। পাশে এসে কলিং বেল চাপ দিতে রাজের আম্মু এসে দরজা খুলে দেয়। রাজের সঙ্গে এই অসময়ে নেহাকে দেখতে পেয়ে তিনি অনেকটা অবাক হয়ে রাজকে তিনি এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু রাজ তখন তার আম্মুর কথায় কোনো উত্তর না দিয়ে চুপচাপ নেহাকে ওভাবেই নিয়ে রুমে চলে আসে। রুমে প্রবেশ করা মাত্রই রাজ নেহাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দেয় আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দেয়। তখনই নেহা চিৎকার করে বলতে থাকে, তুই এগুলো আমার সঙ্গে কি শুরু করেছিস? কেন করছিস এগুলো? রাজ তখন কোনো কথা না বলেই প্যান্টের বেল্ট খুলে নেহাকে ইচ্ছা মতো পেটাতে থাকে। বেল্টের আঘাতে নেহা প্রচণ্ড ব্যথা পাচ্ছিল আর খুব জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু সেই চিৎকার রাজের কান অব্দি পৌঁছায়নি। অপরদিকে নেহার চিৎকার শুনে রাজের আম্মু আব্বু দুজনেই দরজার সামনে এসে রাজকে ডাকতে থাকে আর দরজা খোলার কথা বলে, কিন্তু রাজ কারোর কথাই শোনে না। এদিকে নেহা ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে জ্ঞান হারায়। রাজ তখনও থামে না। প্রায় 15 মিনিট ধরে এই নির্যাতন। অবশেষে ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ে। তার আব্বু আম্মু তখনও রুমের দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। দরজা খোলার কথা বলছে, কিন্তু সে দরজা খুলবে না। দেখতে দেখতে দুপুর ঘনিয়ে বিকেল আর বিকেল ঘনিয়ে রাত হয়ে আসলো। এখনও দরজা খোলার নামগন্ধ নেই। রাজের আব্বু আম্মু সেখানটাই দাঁড়িয়ে আছে। রাজের আম্মু রাজকে বারবার রিকোয়েস্ট করছে দরজা খোলার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। রাত 11টা বাজে, নেহার জ্ঞান ফিরে এসেছে। সারা শরীরে ব্যথা করছে, সে কোনোভাবে নিজেকে নড়াতেও পারছে না। তখনই আস্তে আস্তে বলতে থাকে, পানি 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 খাবো, পানি দাও। 2-3 বার বলার পরে রাজ বসা থেকে উঠে দাঁড়িয়ে নেহার কাছে যায় আর নেহার মুখের কাছে মুখ নিয়ে রাগান্বিত স্বরে বলতে থাকে, এখন বিড়ালের বাচ্চার মতো মিউ মিউ করছিস কেন? এখন তোর এই নাগরকে বল পানি দিয়ে যেতে। নেহার গলা দিয়েও তখন কোনো কথা বের হচ্ছে না। কথা বলতেও তার খুব কষ্ট হচ্ছে, তারপরেও তার খুব পানি পিপাসা পাচ্ছিল। তাই সে আবারও আস্তে আস্তে বলতে থাকে, খুব পানি পিপাসা পেয়েছে, পানি দাও। কিন্তু রাজ তাকে কোনোভাবেই পানি দেবে না। যতক্ষণ পর্যন্ত তার রাগ না মিটবে ততক্ষণ পর্যন্ত সে নেহাকে কোনো কিছুই দেবে না। এভাবেই শাস্তি দেবে, এটাই ঠিক করেছে। কিন্তু তখনই হঠাৎ তার মনে পড়ল শত্রুকে পিছন থেকে আঘাত করতে নেই, মানে না খাইয়ে মারতে নেই। তাই সে 1 গ্লাস পানি এনে নেহার মুখের উপরে ঢেলে দেয়। কিছুটা পানি নেহার মুখের ভিতরে যায় আর নেহার গলাটা একটু ভিজে। তারপর চলে যায় প্রায় ঘন্টা খানেক সময়। ইতিমধ্যে নেহার শরীরে মোটামুটি একটু শক্তি ফিরে এসেছে, তাই নেহা বলতে থাকে, আমাকে আমার আম্মুর বাড়িতে দিয়ে আসো, আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তুই থাকবি, তোর ঘাড়েও থাকবে। তুই এখানে যেভাবে থাকতে পারিস ওই ব্যবস্থাটাই আমি আজ থেকে করব। তোকে একটু বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিলাম, তাই তুই আমাকে রেখে অন্য নাগরের সঙ্গে এভাবে খোলামেলা ঘোরার সাহস পেয়েছিস, তা না হলে পেতি না। এরপর নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সঙ্গে লাইটারটা নিয়ে সোজা ব্যালকনিতে চলে যায়। আর তারপর ব্যালকনির দোলনায় বসে দোল খেতে থাকে আর একটার পর একটা সিগারেট টানতে থাকে। রাত তখন আনুমানিক 2টার কাছাকাছি বাজে। শরীরের ব্যথা আর ক্লান্তিতে নেহা ঘুমিয়ে পড়েছে। রাজ রুমে এসে রুমের লাইট অন করে আর দেখতে পায় নেহা অচেতনের মতো ঘুমোচ্ছে। তখনই তার মনে একটা পৈশাচিক চিন্তা চলে আসে। সে তার নিজের পুরুষত্ব প্রমাণের জন্য নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। একই তো মেয়েটার উপর এত অত্যাচার করেছে, তার উপর এখন আবার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য মেয়েটার কাছে গেছে। নেহা শরীরের স্পর্শ করার মাত্রই নেহার ঘুম ভেঙে যায়। চুপ করে নেহা দেখতে পায় রাজ তার বুকের উপর শুয়ে আছে। এদিকে ব্যথায় নিজের শরীর লড়াতে পারছে না, অন্যদিকে আরেকটা পুরুষালী শক্ত শরীরের ভার সে কোনোভাবেই নিতে পারছে না। তাই সে অনেক রিকোয়েস্ট করে রাজকে বলছে, প্লিজ তুই আমার সঙ্গে এরকমটা করিস না, তুই আমার বুকের উপর থেকে না, আমি আর সহ্য করতে পারছি না, আমার খুব যন্ত্রণা হচ্ছে। আমাকে রেখে যখন আর একটা ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াস তখন বুঝি আমার যন্ত্রণা হয় না? এই আমি কি তোকে ইচ্ছে করে বিয়ে করতে গেছিলাম নাকি অ্যাক্সিডেন্টলি তোর সঙ্গে আমার বিয়েটা হয়ে গেছে? আর এরপর তুই আমার সঙ্গে এরকম করছিস, এর জন্য তোকে শাস্তি তো পেতেই হবে।
যাই কিছু বলিস না কেন, আমি কখনোই তোকে ক্ষমা করব না। এই বলে রাজ নেহার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে ইচ্ছে মতো কামড় দিতে থাকে। আর এদিকে যন্ত্রণায় নেহা ছটফট করছিল। সে এইসব কিছু আর নিতে পারছিল না। ব্যথায় সমস্ত শরীর ছটফট করছে, একটু নাড়াতে পর্যন্ত পারছে না, সেই শক্তিটুকু পর্যন্ত নেই। আর এখানে রাজ আবারও তার উপর শারীরিক অত্যাচার শুরু করেছে। রাজ নেহার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে তারপর নেহার গলায়, ঘাড়ে আর সারা শরীরে নিজের দাঁত দিয়ে আক্রমণ করতে থাকে আর বলতে থাকে, এবার বোঝ আমার সঙ্গে প্রতারণা করার ফল কি। এই কথা বলে রাজ আবারও নেহার শরীরে নিজের দাঁত দিয়ে আক্রমণ চালাতে থাকে। তার স্পর্শে ছিল শুধুমাত্র প্রতিশোধের আগুন, কোনো ভালোবাসা ছিল না। নেহা সেগুলো সহ্য করতে না পেরে কান্না করছিল, কিন্তু রাজের সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন আজ তার পুরুষত্ব হাসিল করতে পারলেই বাঁচে। ঘণ্টা খানেক ধরে এই অত্যাচার, আর তারপরে তার পুরো পুরুষত্ব হাসিল করে নেহার উপর। এদিকে নেহা আর সহ্য করতে না পেরে আবারও জ্ঞান হারায়। রাজ নিজের পুরুষত্ব খাটানো শেষ হলে সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 10টায় নেহার জ্ঞান ফিরে ঘুম ভেঙে এসে দেখতে পায় তার শরীরে কাপড়ের ছিটে ফুটোটুকুও নেই। সারা শরীর একদম উন্মুক্ত, আর এমন অবস্থাতেই সে বিছানায় উপর পড়ে আছে। তখনই চোখ যায় রাজের উপর। নিশ্চিন্তে ঘুমাচ্ছে, যেন কিছুই হয়নি। একদম অবশ শিশুর মতো হয়ে আছে, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। এগুলো দেখে নেহার শরীর রাগে খচখচ করছে, আর রাজের প্রতি ঘেন্নায় গা ঘিনঘিন করছে। অনেক কষ্ট করে নেহা নিজের শরীরটাকে বিছানা থেকে উঠালো। তারপর আস্তে আস্তে কোনো রকমে আলমারি থেকে এক সেট কাপড় বের করে ওয়াশরুমে ঢুকে গেল। প্রায় 2 ঘন্টা ধরে শাওয়ার নিল। তারপরেই ওয়াশরুম থেকে বের হলো। আর ঠিক তখনই রাজার আম্মু আবারও রুমের দরজার সামনে দাঁড়িয়ে নক করতে থাকে। নেহা আস্তে আস্তে কোনো রকমে নিজের শরীরটাকে সামলে নিয়ে দরজাটা খুলে দেয়। আর তখনই রাজের আম্মু রুমের ভিতরে প্রবেশ করে। নেহাকে এমন অবস্থায় দেখতে পেয়ে রাজের আম্মু নেহাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কেঁদে দেয়। হায় আল্লাহ, এটা কি হলো? আমার ছেলেটা এত বড় অমানুষ হতে পারে? এটা তো আমি কোনো দিনই কল্পনা করতে পারিনি। এখন আমি আমার বোনের কাছে কি জবাব দিব? এই বলে চিৎকার করে কান্না করতে থাকে। আর এদিকে মায়ের চিৎকারের শব্দ শুনে রাজের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে উঠে দাঁড়িয়ে বলতে থাকে, আম্মু, তুমি এখানে কিভাবে এসেছো? কথাটা শোনা মাত্রই রাজের আম্মু পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় রাজ ঘুম থেকে উঠেছে। আর তখনই তিনি রাজের গালে ঠাস ঠাস করে কয়েকটা চড় বসিয়ে দিয়ে বলতে থাকেন, অসভ্য ইতর কুলাঙ্গার, তোকে আমি এই দিনের জন্য বড় করেছি। তুই আজ যেটা করেছিস এর জন্য আমি তোকে কোনো দিন ক্ষমা করব না। আমি আবার বোনের কাছ থেকে বোনের মেয়েটাকে চেয়ে এনেছিলাম, আমার বাড়ির মেয়ের মতো যত্নে রাখবো। আর তুই এটা কি করেছিস? এখন আমি আমার বোনের কাছে কি জবাব দিব? ও তাই বুঝি, তাহলে তুমি ওকে জিজ্ঞাসা করো ও কোন সাহসে আমাকে রেখে অন্য একটা পুরুষের সঙ্গে রেস্টুরেন্টে যায়। ওর বিচার করার জন্য আমরা ছিলাম। তুই কে? তুই কেন এভাবে মেয়েটাকে আঘাত করলি? জানি না আমার বোন এগুলো জানার পর কি হবে। এই বলে রাজের আম্মু নেহাকে নিয়ে নিজের রুমে চলে যান। আর ক্ষত স্থানে মলম লাগিয়ে দিয়ে নেহাকে কিছু খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে নেহাকে বিশ্রাম নিতে বলেন। আর এদিকে রাজ তখনও নিজের রুমে বসে আছে আর মনে মনে চিন্তা করছে, আসলে এটা একটু বেশি হয়ে গেল, এরকমটা করা উচিত হয়নি। নেহা তার বাবা মায়ের একমাত্র আদরের রাজকন্যা। বাবা মা অনেক আদর যত্ন করে এটুকু বড় করেছে, কখনো শরীরে ফুলের আঁচড়টুকু লাগতে দেয়নি। আর সেখানে কিনা সেভাবে মেয়েটাকে মেরেছে, এটা ভাবতে নিজের প্রতি নিজেরই ঘেন্না লাগছে। এগুলো ভাবতে ভাবতেই পুরো 1 প্যাকেট সিগারেট শেষ করে দিয়েছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। রাজ ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো, মনে মনে ভাবছে নেহার কাছে যাবে আর গতকালকের রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য ক্ষমা চাইবে। কিন্তু তার আম্মু নেহাকে যেই রুমে রেখেছে সেই রুমের দরজা বাইরে থেকে তালা দিয়ে রেখেছে, যাতে নেহার আম্মু ছাড়া ওই রুমে কেউ প্রবেশ করতে না পারে। অপরদিকে নেহা রুমে বসে বসে মনে মনে ভাবছে, ভালোবাসার কাছে তো পরাজিত হয়েছিল, তারপর তো ফ্যামিলির ইচ্ছেতে রাজকে বিয়ে করেছে, তাহলে সে কেন রাজের সঙ্গে এরকমটা করেছে? একটা ছেলে হয়ে আরেকটা ছেলের সঙ্গে তার বউকে দেখাটা সত্যি অনেক দুঃখজনক ব্যাপার। তাই নেহা মনে মনে ভাবছে সে রাজের কাছে যাবে আর এই ব্যাপারে ক্ষমা চাইবে। রাজ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে সে আর কখনোই এমন করবে না। এই ভেবে দরজা খুলতে যাবে তখনই দেখতে পায় রুমের দরজা বাইরে থেকে লাগানো। তাই সে আবারও হতাশ মনে নিজের রুমের ব্যালকনিতে ফিরে গেল আর সেখানে বসে বসে আকাশ দেখতে লাগলো। দেখতে দেখতে বিকাল ঘনিয়ে সন্ধ্যা হয়ে আসলো। রাজের আম্মু কোনো একটা কাজে বাইরে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসে নেহার কাছে গেলেন। নেহা তখন রাজের আম্মুর হাত দুটো ধরে বলতে লাগলো, খালামণি, সত্যি আমি খুব বড় ভুল করে ফেলেছি, তোমরা সবাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কখনো এমন করব না। তুই কোনো ভুল করিসনি।
ভুল করেছে তো আমার হারামজাদাটা। ওকে যতদিন আমি শিক্ষা দিতে না পারবো ততদিন আমার শান্তি নেই। খালামণি প্লিজ, তুমি ওকে কিছু বলো না। ওর কোনো দোষ নেই, দোষটা আমারই। আসলে একটা মেয়ে হয়ে অফিসের বসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকা আসাটা আমার জন্য একদমই উচিত হয়নি। তাছাড়া সে তো আমাকে চাকরি করার কথা বলেনি, আমি নিজেই চাকরি করতে গিয়েছিলাম। এগুলো আমার একদমই উচিত হয়নি। তুমি প্লিজ আমাকে একবার তার সঙ্গে কথা বলিয়ে দাও। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই বলে রাজের আম্মু রুম থেকে বের হয়ে চলে গেল। রাজের রুমে গিয়ে দেখতে পেল রাজ ব্যালকনিতে বসে আছে একা একা, মনে মনে কিছু একটা চিন্তা করছে। তখন এই রাজের আম্মু তার পাশে গিয়ে দাঁড়ায় আর বলতে থাকে, নেহার ব্যাপারে সব কিছু বলতে থাকে। রাজ মনে মনে এটা কল্পনাও করে নিয়ে নেহা তার কাছে ক্ষমা চাইবে। তার আম্মুর এই কথা শুনে রাজ তার আম্মুকে বলে, ভুল তো সেও করেছে, নেহার গায়ে এভাবেই হাত তোলাটা উচিত হয়নি, তাই সে নেহার কাছে ক্ষমা চাইবে। নেহার আম্মু তখন রাজকে নিয়ে নেহার কাছে চলে আসে আর তারপর সামনাসামনি বসিয়ে দুজনকে কথা বলার, দুজনেই দুজনের কাছে ক্ষমা চায় আর কখনো এরকম করবে না এই প্রতিশ্রুতি নাই। রাজার আম্মু তখন তাদের দুজনকে রুমে রেখে রুম থেকে বের হয়ে চলে আসে। আর তখনই রাজ নেহার পাশে গিয়ে বসে আলতো করে তার দুই গালে হাত রেখে বলে, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। যা করেছি রাগের মাথায় করে ফেলেছি। আসলে তোমাকে ওইভাবে ওই লোকটার সঙ্গে দেখে আমি সহ্য করতে পারছিলাম না। তুমি কেন ক্ষমা চাইছো বলো তো? শুধু তোমার একার নয়, ভুল তো আমারও ছিল। আমি কেনই বা তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এটা করতে গেলাম? তাই তো আমার সঙ্গে এরকমটা হয়েছে। যাই হোক, যা হয়েছে সব বাদ দাও। হ্যাঁ সেটাই, অতীত নিয়ে পড়ে থাকলে তো চলবে না। অতীতকে আমাদের ভুলে যেতেই হবে। অতীত মনে রেখে কোনো লাভ নেই। এই বলে রাজ নেহাকে আলতো হাতে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয় আর নেহার কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশিকে দেয়। তারপর নেহাকে পাজা কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে যায়। এরপর এক সপ্তাহ সময় রাজ নিজের দায়িত্ব নিয়ে নেহার সেবা করে। অফিস থেকে ছুটি নেয় বউ অসুস্থ এই কথা বলে। নেহাকে নিজের হাতে গোসল করানো, নিজের হাতে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব কিছু রাজ নিজের হাতেই করে। নেহা এখন মোটামুটি সুস্থ। রাজ ঠিক করেছে আজ বিকেলে নেহাকে নিয়ে একটু ঘুরতে বের হবে। তাই সে দুপুরের দিকে একবার বাসা থেকে বের হলো। তার বাসার পাশেই ছোট্ট একটা শপিং মল ছিল। সেখানে গিয়ে তার পছন্দের পিঙ্ক কালারের একটা শাড়ি কিনে নেয় নেহার জন্য। সেই সঙ্গে ম্যাচিং করা কিছু কাচের চুড়ি, একটা ফুলের গাছরা আর এক সেট ঝুমকোও কিনে নেয় নেহার জন্য। দুপুর 2টার মধ্যে এসে বাসায় ফিরে আসে। বাসায় এসে দেখে নেহা ফ্রেশ হয়ে বসে আছে। রুমে এসেছে, নেহার হাতে প্যাকেটটা ধরিয়ে দেয় আর বলে, বিকেলে তোমাকে নিয়ে একটু ঘুরতে বের হব। এটা আমি তোমার জন্য কিনে এনেছি। এটা পরেই কিন্তু বের হবে, তা না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। আমি এত শাড়ি পরতে পারি না। বউকে যদি এতই শাড়ি পরানোর ইচ্ছা থাকে তাহলে নিজের হাতে পরিয়ে দিও। অভিমানী সুরে এই কথাটা বলে নেহা আর তখনই রাজ বলতে থাকে, একবার কেন 100 বার তার ভালোবাসার মানুষটাকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিতে তার কোনো সমস্যা নেই। এই বলে তখনই সে নেহাকে উঠে দাঁড় করায় আর শাড়িটা পরিয়ে দিতে লাগে। যে মুহূর্তে রাজ নেহার শাড়ির কুচি গুজে দিতে যাবে তখনই নেহার নাভির ঠিক নিচটায় রাজের হাতটা চলে যায়। রাজের হাতের স্পর্শ পেতেই নেহা মৃদু কেঁপে ওঠে। রাজ নেহার নাভির নিচের এই জায়গাটায় হাত দিয়ে অন্যরকম এক অনুভূতি ফিল করে। মনে হয় এখানেই সর্বসুখ লুকিয়ে আছে। এরকম ফিল হতেই ঠিক ওই জায়গাটায় নিজের ঠোঁট দিয়ে আলতো করে স্পর্শ করে। রাজের ঠোঁটের স্পর্শ পেয়ে নেহার তো একদম জান যায় যায় অবস্থা। নেহা এক কদম পিছিয়ে গিয়ে বলতে থাকে, এই কি করছো তুমি? ওখানে হাত দিতে তোমার লজ্জা করে না? আমার আবার লজ্জা করবে কেন? আমি কি অন্য নারীর শরীরে হাত দিয়েছি নাকি? আমি তো আমার বিয়ে করা বউয়ের শরীরে হাত দিয়েছি, আর এটা আমার জন্য জায়েজ আছে। এই বলে রাজ আবারও নেহাকে নিজের কাছে টেনে নেয় আর সুন্দর করে শাড়িটা পরিয়ে দিয়ে নেহাকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে দেয়। আর সেই সঙ্গে সেও নেহার শাড়ির সঙ্গে ম্যাচিং করে একটা পাঞ্জাবি পরে নেয়। তারপরে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে দুজন একসঙ্গেই নামছিল। রাজের আব্বু আম্মু দুজনেই তখন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। তাদের দুজনকে একসঙ্গে নামতে দেখিয়ে রাজের আম্মু বলে উঠে, মাশাআল্লাহ, দুজনকে দারুণ মানিয়েছে। দুজন সারা জীবন এভাবেই তো আমার হাতটা ধরে রাখিস, কখনোই ছেড়ে দিস না। রাজের আম্মুর এই গাথা শুনে রাজ আর নেহা দুজনেই মুচকি হাসি দেয়। আর তারপরেই নিচে এসে রাজের আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে দুজনেই ঘুরতে বের হয়। সারাটা বিকেল দুজনে ঘোরাঘুরি করে কাটায়। রাতের খাবার খেয়ে তারপর রাত 11টার দিকে দুজনেই বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে দুজনেই একসাথে নিজেদের রুমে চলে গেল। রুমে এসেই নেহা ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর নেহা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। রাজ রুমের বাইরের একটা ওয়াশরুম থেকে অনেকক্ষণ আগে ফ্রেশ হয়ে এসে বিছানার বালিশে হেলান দিয়ে বসেছিল।
নেহা রুমে এসেই রাজকে এভাবে বসে থাকতে দেখে বলে, কি হলো, তুমি এইভাবে বসে আছো কেন? অনেক রাত হয়ে গেছে, ঘুমাওনি কেন? কাল তো আবার অফিস আছে। একা একা ঘুম আসছে না। ওমা, তাহলে এতদিন কার সাথে ঘুমাতে? এতদিনের কথা কেন বলছো? এতদিন তো আর আমার বউ ছিলে না, এখন তো বউ হয়ে আছো। তাহলে একা একা কেন ঘুমাবো? বউকে বুকে জড়িয়ে ধরে তারপর ঘুমাবো। এই বলে রাজ নেহার হাতটা ধরে টান দিয়ে নেহাকে নিজের কাছে টেনে নিয়ে আসে আর নেহার কপালে একটা চুমু দিয়ে বলল, দেখো, আমি আবারও বলছি, যা হয়েছে সব ভুলে যাও। আমাকে নতুন করে ভালোবাসাময় একটা জীবন উপহার দাও। তুমি কেন আবারও আগের কথা টেনে নিয়ে আসছো? আমি কি তোমাকে ওই ব্যাপারে কিছু বলেছি? আমি তো বলেছি আমি সব ভুলে গেছি। তাছাড়া ভুল তুমি একা করনি, আমিও করেছি। তাই এখানে তোমার একার কোনো দোষ নেই। এখন ফালতু কথা বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে। কিন্তু আজ তো আমি তোমাকে একটু ঘুমাতে দেব না। কেন? ওমা, তুমি তো দেখছি সেই ভুলো মনের মানুষ। আমাদের বিয়ে হয়েছে কিন্তু বাসর তো হয়নি, ওটা করতে হবে না। তাহলে দেরি করছো কেন? চলো শুরু করা যাক। এই বলে নেহা নিজের থেকেই রাজের কাছে চলে আসে আর রাজ তখন নেহাকে ভালোবাসার পরশে কাছে টেনে নিতে থাকে। আজকের স্পর্শে শুধু ভালোবাসাই আছে, নেই কোনো হিংস্রতা, নেই কোনো প্রতিশোধের আগুন। সেদিনের স্পর্শে নেহার পুরো শরীরে প্রতিশোধের দহন থাকলেও আজকের স্পর্শে নেহা শুধু ভালোবাসাই খুঁজে পাচ্ছে। নেহা নিজেই নিজেকে রাজের হাতে সমর্পণ করে দেয়। রাজও নিজের সমস্ত ভালোবাসা নেহাকে উজাড় করে দিতে থাকে আর দুজনেই দুজনার ভালোবাসায় স্বর্গসুখ খুঁজে নেয় আর ভালোবাসার মহাসমুদ্রে হারিয়ে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এ পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। আর আমাদের ভালোবাসার গল্পগুলো আপনাদের ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।